আমি ফুলে ফুলে সাজানো বাসর ঘরে আধা হাত ঘোমটা টেনে বসে আছি আর নোনা জলে বুক ভাসাচ্ছি। মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি একজনকে, আর বিয়ে হয়ে বাসর ঘরে বসে আছি অন্য কারোর জন্য। সবই ভাগ্যের নির্মম পরিহাস। আমার যার সাথে বিয়ে হয়েছে তার নাম উদয় আহসান। সে এখনো ঘরে আসেনি। আমি ঘুমটার ভিতরে কেঁদে কেঁদে নিজের দুর্ভাগ্যের কথাই ভাবছি। আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি একজনকে ভীষণ ভালোবাসতাম। সে কানাডা গিয়েছে হায়ার স্টাডিজের জন্য, আর বর্তমানে আমার বিয়ে হয়ে গেল সম্পূর্ণ অজানা অচেনা একজন পুরুষের সাথে। এখানে আমার কিছুই করার ছিল না। আমি সম্পূর্ণ বেকায়দা একটা পরিস্থিতির শিকার। জীবন বাজি রেখেও ঠেকাতে পারিনি এই বিয়ে। চলুন একটু অতীতে ফিরে দেখি। আমার নাম লিয়া। আমি ক্লাস 10-এ পড়ি। সবার ভাষ্য মতে আমি বেশ সুন্দরী, দেখতে অনেক সুইট, চঞ্চলা চপলা সরসী কন্যা। বয়স 16, স্বাস্থ্য ভালো, 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা। হাসলে গালে টোল পড়ে, থুতনিটা ঠিক মাঝ বরাবর টোলের মতো ছোট্ট গর্ত। উপরে ঠোঁট, ডান পাশে ছোট্ট একটা কালো তিল আছে, আর আছে একটা গেজ দাঁত। হাসলে গেজ দাঁত বেরিয়ে পরে তাতে খুব মিষ্টি দেখায়। এতে করে চেহারায় আলাদা বৈশিষ্ট্য ফুটে ওঠে। ঢাকার ধানমন্ডিতে আমাদের বাসা। একটা ভালো স্কুলে পড়ি। আমাদের বাসা আর স্কুলের দূরত্ব খুব বেশি না। ওয়ার্কিং ডিটেলস এই ছিল, তাই পায়ে হেঁটেই স্কুলে যেতাম। স্কুল টাইমে যাতায়াতে রাস্তায় অনেক ছেলেরা অনেক দোকানে, না হয় কোনো ফাস্ট ফুডের দোকানে, না হয় কোনো লাইব্রেরিতে বসে থাকতো। কিন্তু কিছু ছেলে খুব ফালতু টাইপের ছিল। সেই ছেলেগুলি মেয়েদের দেখে শীষ দিত, গান গাইত, আবার কারো চোখে চোখ পড়তেই চোখ মারত, চুমু দেওয়ার মতো করে ঠোঁট পাউট করত। কোনো মেয়ের বুকের সাথে ব্যাগ হেঁটে ধরে যেতে হতো, তখন সেটা দেখে দুষ্ট ছেলেগুলো বলতো, আহারে, যদি ওই ব্যাগটা হতে পারতাম তাহলে বুকের সাথে মিশে থেকে উষ্ণতা নিতে পারতাম। এইসব কথা শুনে লজ্জায় রাঙা হতাম, কান গরম হয়ে যেত, গায়ে কাঁপুনি ধরত, কিছুটা রাগও হতো, বিরক্ত লাগতো, লজ্জা লাগতো, রাগ হতাম, কখনো কখনো তেড়ে যেতাম ঝগড়া করতে ওই মেয়ের পক্ষ হতে। তখন কোনো ছেলে মাথা নিচু করে থাকতো, আবার কেউ জবাব দিত, বলতো, তোমাকে তো বলিনি, তোমার লাগে কেন? এক কথায় দুই কথায় ঝগড়া বেঁধে গিয়ে লোক জড়ো হয়ে যেত। শেষমেশ কেউ মধ্যস্থ করে থামিয়ে দিত, আর ওই ছেলেগুলোকে দোকানে বসা বন্ধ হয়ে যেত। কয়েকদিন দোকানের ভিড় অফ করা থাকতো, আবার কদিন গেলেই এসে ভিড় জমাতো। কোনো ভালো কাজের জন্য কারোর পক্ষে দাঁড়াতে পারলে কেমন একটা ভালো লাগা কাজ করতো মনের ভিতর। সব ছেলে খারাপ তেমনটা না, কেউ কেউ ছিল খুব ভদ্র টাইপের ছেলে। সেই ভদ্র ছেলেগুলোকে কোনো দিন না দেখলাম মন খারাপ হয়ে যেতে। এই মন খারাপের কিন্তু কোনো কারণ ছিল না। এখানে কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটাকেই হয়তো বলে বয়সের দোষ। ক্লাসে এইসব নিয়ে বান্ধবীদের সাথে অনেক হাসি ঠাট্টা করতাম। এই নিয়ে সবাই খুব মজা করতাম, জুটি করে দিয়ে মজা করতাম। যে ছেলেটাকে যার পছন্দ হতো তার সাথে ক্লাসে এসে বলতাম, ওই তোর রোমিওকে দেখলাম, তোর জন্য অপেক্ষা করছে। আরেকজনকে বলতাম, ওই তোর মজনু তোর জন্য কেঁদে কেঁদে হাঁটু ফাটিয়ে ফেলছে। আবার আমাকে ওরা বলতো, তোর দেবদাস তো তোকে না পেয়ে হাতে কোকের বোতলকে মদের বোতল ভেবে নিয়ে বসেছে। তারপর এই নিয়ে আরেক দফা হাসাহাসি। আমার কিছু বান্ধবী ছিলাম দুষ্টুমির শিরোমণি, শারমিন, নাফিসা, বেলা, রূপা, আর আমি লিয়া। কোনোদিন বৃষ্টির কারণে স্কুলে যেতে না পারলে এই দুষ্টুমিগুলো খুব মিস করতাম। আমরা 5 বান্ধবীর একটা গ্যাং ছিলাম। দুষ্টুমি আর ফজলামিতে যেমন সেরা ছিলাম, তেমনি পড়াশোনায় ছিলাম খুব ভালো। রেজাল্ট হাতে সবার উপরে।
টিচারদের খুব প্রিয় পাত্রী ছিলাম আমরা। পড়াশোনা ভালো ছিলাম বলে বাবা মা অনেক খুব বিশ্বাস করত। আমাকে নিয়ে কোনো বাজে সন্দেহ আনেনি। স্কুলে যাওয়ার সময় বাসা থেকে কোনো গার্ড দেওয়া হতো না। এইভাবেই চলছিল আমাদের জীবন। আমার আব্বু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি বেশ ধনী পরিবারের মেয়ে। আমরা 2 বোন 1 ভাই। আমি বড়। তারপর এক বোন, নাম রিয়া। ভাইটা আমার চেয়ে অনেক ছোট, নাম অর্পণ। আমি খুব হাসি খুশি, চঞ্চল আর ভীষণ দুষ্টু একটা মেয়ে। আর কিছুটা একরোখা টাইপের। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবই। আমাকে ছুঁতে পারে না, কোনো কষ্ট আমি দুঃখ পাই না। যেন দুঃখ নামক কোনো ডিভাইস আমার ভিতরে নাই। খাই, তাই ঘুমাই, পড়াশোনা করি, প্রচুর গল্পের বই পড়ি। আর রাতে ঘুমানোর সময় গান শোনা আমার প্রিয় অভ্যাস। টিফিনে টাকা জমিয়ে গল্পের বই কিনে পড়তাম। লাইব্রেরি থেকে গল্পের বই ভাড়া নিয়েও পড়তাম। যদিও বই ভাড়া দেওয়ার সিস্টেম নেই, কিন্তু আমি একই মহল্লার মেয়ে, তাই এই সুবিধাটা করে নিয়েছিলাম। দোকানটা ছিল মহল্লার এক বোনের হাজবেন্ডের, তাই শালিকা হিসেবে এই সুবিধা আদায় করেছিলাম। দুলাভাই দোকানে বসতো না, সেখানে সব সময় থাকতো একজন ক্যাবলা কর্মচারী। ঘন্টায় 10 টাকা হিসেবে গল্পের বই ভাড়া নিয়ে পড়তাম। শর্ত হলো বই নষ্ট করা যাবে না, পৃষ্ঠা ভাঁজ করা যাবে না, দাগানো যাবে না। বই কোনো রকম নষ্ট হলে বইয়ের মূল্য পুরোটা দিতে হবে। আমি সব শর্ত মেনে নিয়ে বই ভাড়া নিতাম। তবে আমি ঘন্টার হিসাবটা মেনটেন করতাম না। আজকে স্কুলে যাওয়ার সময় বই নিতাম, আবার পরের দিন স্কুলে যাওয়ার সময় সেটা ফেরত দিয়ে অন্য বই নিয়ে যেতাম। মহল্লার মেয়ে হিসেবে এইটুকু ছাড় ছিল আমার। ক্লাসের পড়া শেষ করে গল্পের বইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়তাম। আমার ভালো লাগে রোমান্টিক গল্প। হুমায়ুন স্যারের বই পড়তে খুব ভালো লাগতো। কখনো কিনে পড়তাম, কখনো গিফট পেয়ে পড়তাম। বই পড়তে ভালোবাসি বলে প্রচুর বই গিফট পেতাম। হুমায়ুন স্যারের অনেক বই পড়ে শেষ করেছি। খুব ভালো লাগতো স্যারের লেখা গল্পগুলি। কখনো হাসি, কখনো কান্না, আবার কোনোটা ভয়ের, কোনোটা আবার সায়েন্স ফিকশন। তো এইভাবেই কাটছিল আমার দুষ্টুমি ভরা হাসি খুশি দিনগুলো। আমি তখন স্কুলে ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এর দিকে শেষের কথা। একটা ছেলেকে আমার যাতায়াতের রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকতে দেখতাম। যাওয়ার সময়ও দেখতাম, আবার ফেরার সময়ও দেখতাম। একাই সে দাঁড়িয়ে থাকতো, ওর কোনো বন্ধু বা চেলাবালা কেউ থাকতো না। ছেলেটার গায়ের রং শ্যামলা, চেহারাটা মোটামুটি ভালো। উচ্চতা 5 ফিট 9-10 ইঞ্চি হবে লম্বা। গায়ের কাপড় চোপড় খুব সাধারণ। কাউকে ইমপ্রেস করার মতো কোনো ভাব সে ধরতো না, কোনো ডিস্টার্বও করতো না, শুধু দাঁড়িয়ে থাকতো আর চেয়ে চেয়ে আমাকে দেখতো। প্রথম দিকে আমি বুঝিনি, অনেক পরে আমি বুঝতে পেরেছি ছেলেটা আমার জন্যই দাঁড়িয়ে থাকে। তার এই নিশ্চুপ সরলতা আমার ভালো লাগে। আমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকলাম। তাকে কখনো বুঝতে দেইনি আমার দুর্বলতা। দুজন দুজনকে পছন্দ করতাম, কিন্তু কোনোদিন বলা হয়ে ওঠেনি। টেস্ট পরীক্ষা শেষ হলো, রেজাল্ট দিল, ভালো মার্কস নিয়ে পাশ করলাম। আর স্কুলে আসতে হবে না, এখন শুধু বাসায় বসে পড়াশোনা করা আর পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। আজ স্কুলের শেষ দিন। আমাদের ফেয়ারওয়েল ছিল সেদিন। সবাই জামদানি শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমিও বাদ যাইনি। আমি একটা নীল রঙের জমিনে সোনালি জরির কাজ করা জামদানি শাড়ি পরেছিলাম। হালকা সেজেছিলাম, চুলে খোপা করে রজনীগন্ধার মালা জড়িয়েছি। ফাংশনে কেউ গান গাইলো, কেউ নাচ পরিবেশন করলো, কেউ মানপত্র পড়ে শোনালো। আমরা বান্ধবীরা মন খারাপ করে পিছনের সারিতেই বসে রইলাম, কারণ অনেক দিনের আর স্কুলে আসা হবে না, কারোর সাথে আর দেখা সাক্ষাৎ হবে না, মস্তি মজা হবে না। আমরা বান্ধবীরা কেউ আমরা বাসার কাছাকাছি থাকে না, সবাই বাসা থেকে আমার বাসা থেকে উল্টো পথে একটু দূরে। আরও একটা কারণে আমার মন খারাপ হয়েছিল, সেটা হলো আমি আর ওই দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখতে পাবো না বলে। ওর নাম জিয়ান। কখনো জিয়ানের সাথে আমার কোনো কথা হয়নি, শুধু চোখে চোখে চাওয়া চাওয়ি, এর বেশি কিছু না। আমি ওর নামও জানতাম না। স্কুলের শেষ দিন, ফেয়ারওয়েল ফাংশন শেষ হলো, বাড়ি ফিরছিলাম। তখন হঠাৎ আমার সামনে এসে আমাকে একটা কাগজ ধরিয়ে দেয়। তারপর ও দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়।
কাগজটা ফিরিয়ে দেওয়ার সময়টুকু ছিল না। কাগজটা হাতে গুজে দিয়ে ফুরুত ফুরুত করে চলে গেল। ঘটনার আকস্মিকতায় আমি একদম হতবিহ্বল, বোকা বনে গেলাম যেন। কাগজটা হাতে ধরতেই আমার পা কাঁপুনি ধরল, কারণ এই ধরনের ঘটনার সাথে আমি পরিচিত না। এইটাই হলো এই ছেলেটা। ছেলেটা এটা কি করলো? কি করব? কাগজটা ফেলে দিব নাকি নিজের কাছে রাখবো, এই কথা ভাবছিলাম। ঠিক এমন সময় আমার পাশের বাসার এক আন্টির সাথে দেখা হলো। উনি কোথা থেকে যেন গেছিল, সেখান থেকে ফিরছিল। আমি আন্টিকে দেখে কাগজটা লুকিয়ে ফেললাম। আমাকে দেখেই উনি বলে, বাহ লিয়া, তোমাকে তো দেখতে বেশ লাগছে। কোথাও গিয়েছিলে নাকি যাচ্ছ এখন? স্কুলে বিদায় অনুষ্ঠান ছিল আন্টি, সেখান থেকেই বাসায় ফিরছেন। আন্টি আর আমি একসাথেই বাসার দিকে হাঁটা ধরলাম। আমার আর কাগজটা ফেলে দেওয়া হলো না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পড়তে বসলাম। আমি সেই কাগজটার কথা বেবালম ফুলেই বসে আছি। আমার ফোনটা বেজে উঠল। আমি ফোন নিয়ে ব্যাগ হাতে দিতেই মোবাইলের সাথে সেই কাগজটা বেরিয়ে এলো। তখন আমার সেই চিরকুটের কথা মনে হলো। ফোন করেছেন নাফিসা। ওর সাথে কিছুক্ষণ পড়া নিয়ে আজকের ফাংশন নিয়ে কথা বললাম। হাতের মুঠিতে চিরকুটটা খুলতে ভয় লাগছে, আবার আকর্ষণও করছে। কি লেখা আছে এতে? খারাপ কিছু না তো? কারণ বাজে কিছু লেখা থাকলে আমার কাছে ওর ভাবমূর্তি নষ্ট হবে, আর আমি সেটা চাই না। অবশেষে চিরকুটটা খুলেই ফেললাম। জিয়ান মাহমুদ, ফোন নাম্বার, ব্যাস এইটুকু লেখা, আর কিছুই লেখা নেই। আমি কাগজটা ভালো মতো উল্টে পাল্টে দেখলাম, না, আর কিছুই লেখা নেই। আমি তখনই জানলাম যে ওর নাম জিয়ান। ইস, মোবাইল নাম্বারটা জিয়ান স্যার নামে সেভ করে নিলাম, যাতে কেউ দেখলে স্কুলের স্যারের ফোন নাম্বার মনে করে। তারপর কাগজটা ছিঁড়ে বিনে ফেলে দিলাম। জিয়ানের আমার সাথে যোগাযোগ করার কোনো সুযোগই নেই। আমিও স্কুলে যাই না, কোচিংয়েও যাই না। বাসায় দুজন টিচার রাখা হয়েছে, তারা বাসায় এসে পড়িয়ে যান। আর আমার মোবাইল নাম্বারও সে জানে। যোগাযোগ করলে আমাকেই করতে হবে। সে কোথায় থাকে, বাসা কোথায়, কি করে, দেশের বাড়ি কই, ফ্যামিলিতে কে কে আছে, এইসব কিছুই জানে না। আমি নিজেও যে তার প্রতি কিছুটা দুর্বল, সেটা অস্বীকার করব না। আমারও ওই মানুষটাকে একটু একটু করে ভালো লাগে। কল দিব কি দিব না ভেবে ভেবে মনের সাথে লড়াই করছি। কোনো সিদ্ধান্তে এখনো আসতে পারিনি। নাফিসাকে জানালাম বিষয়টা। ও বলল, ও কল করে দেখ কি বলতে চায়। খারাপ কিছু বললে ফোনের মধ্যে গালির ঝড় তুলে দিবি। গালি দিয়ে কান পচিয়ে দিয়ে নাম্বারটা ব্লক করে দিবি। সে রাতে জিয়ানকে কল করার হলো না। পরের দিন বিকালে ছাদে উঠে জিয়ানকে কল করলাম। সাথে সাথে ফোন রিসিভ করলো। মনে হয় আমার ফোনের জন্যই মোবাইল হাতে নিয়ে অপেক্ষা করছিল যেন। ওপাশ থেকে হ্যালো বলার পর শব্দটা শুনে বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। কেমন যেন ভয় ভয় অস্থিরতা মিশানো একটা অনুভূতি হতে লাগলো। গলা দিয়ে কথা সরছে না, সব কথা ফিরে যাচ্ছে লজ্জায় সংকোচে। হ্যালো, আমি 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 তোতলাতে তোতলাতে বললাম, আমি লিয়া। জিয়ান বলল, থ্যাঙ্কস কল করার জন্য। আমি নিশ্চুপ। কি কথা বলবে না? আমি যে কাল থেকে তোমার কলের অপেক্ষায় ছিলাম সেটা কি তুমি জানো? ভেবেছিলাম তুমি হয়তো কল করবে না, অথবা আমার ফোন নাম্বার লেখা কাগজটা ফেলে দিয়েছো। কাল থেকে কি যে অস্থির ছিলাম, তোমার কল পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। মনে খুব শান্তি পাচ্ছি, স্বস্তি ফিরে পেয়েছি। কিছু তো বলো, আমি তোমাকে সেই কবে থেকে ভালোবাসি। তুমি কি তা জানো? তোমাকে এক নজর দেখার জন্য ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। যেদিন তোমাকে না দেখতাম সেদিন আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারতাম না। আমি কিছুই বলতে পারলাম না। কিছু বলো, আমি তোমার কথা শুনতে চাই। ফোন কানের সাথে চেপে ধরে রাখলাম। গলায় খুব শক্তি সঞ্চয় করে বললাম, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? আমাকে ফলো করেন? কবে থেকে চিনেন আমাকে? আরে আরে, এত প্রশ্ন একসাথে করলে কোনটা জবাব দিব? আমি তোমাকে ওই দিন থেকেই দেখি যেদিন তুমি ওই
বদমাস ছেলেগুলিকে ধোলাই দিচ্ছিলে, ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। তার মানে আপনিও ওদের দলের একজন ছিলেন? না, মোটেও না। আমি দোকানে গিয়েছিলাম ট্যাক্সি করতে, তখন দেখছিলাম তোমার রুদ্রর মুক্তি। কি বলেন এসব? আমি সামান্য উচিত কথা বলেছিলাম মাত্র, আর কিছু না। এতগুলি ছেলের মাঝে তুমি একাই সব মেয়ের পক্ষ লড়ে যাচ্ছিলে, এটা অনেক সাহসের ব্যাপার। অনেকেই এই সাহসটা দেখায় না বলে আমাদের সমাজের মেয়েরা হেনস্থা হয়। আরো অনেক কিছু বলল। ওর চিন্তাধারা অনেক উন্নত। আমি ওর গলার স্বরে মুগ্ধ। ওর কথায় কি যেন ছিল, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম। মনে হলো ও যেন আমার জনম জনমের চেনা পরিচিত কেউ। ওর কথা আওয়াজের মধ্যে কি যে মাদকতা ছিল বলে বোঝাতে পারবো না। এতদিনকার দুর্বলতা প্রেমের রূপ নিল। আমি প্রেমে পড়লাম, ভীষণভাবে জিয়ানের প্রেমে পড়লাম। ফোনেই দুজনে দুজনার প্রেমে মত্ত। দেখা করার কোনো সুযোগ নেই, ফোনে প্রতিদিন কথা হতে লাগলো। সদা হাস্যময়ী আর গল্প পাগলি লিয়া কোথায় যেন হারিয়ে গেছে। সর্বক্ষণ সে জিয়ানের ভাবনায় ডুবে থাকে। জিয়ান ও লিয়াকে অনেক ভালোবাসে। এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে সেটা আমরা কেউ জানি না। আমি পড়া শেষ করে প্রায় প্রতিদিন বিকালে জিয়ানের সাথে কথা বলি। ওর সাথে কথা বলতে না পারলে আমার কিছুই ভালো লাগতো না, কোনো কাজে মন বসাতে পারতাম না। ওর সাথে কথা বলতে না পারলে থমকে যেত আমার পৃথিবী, সবকিছু স্থির হয়ে যেত। তখন মনে হতো সব ধ্বংস করে দেই, আগুন ধরিয়ে দেই, ভস্ম করে দেই সবকিছু, না হয় নিজেকে শেষ করে দেই চিরতরে। ওর সাথে কথা বলার জন্য অপেক্ষা করা আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছিল। সারাদিন ছটফট করতাম, কখন বিকেল হবে, কখন শুনবো সেই কান শীতল করা, মন ঠান্ডা করা কথার আওয়াজ। অপেক্ষা খুব খারাপ জিনিস। অপেক্ষার প্রহর শেষ হতে চায় না। আগের আমি সারাদিন হাসি খুশি থাকতাম, সর্বক্ষণ হাতে থাকতো পাঠ্য বই, না হয় গল্পের বই। কখনো কানে হেডফোন গুঁজে পছন্দের গানের ভুবনে ডুবে যেতাম। মায়ের কাছে নানান রকম মুখরোচক খাবার রান্না করে দেওয়ার আবদার করতাম। আজ এটা খাবো তো কাল সেটা খাবো, কোথায় সে আমি? এখনকার এই আমি আর সেই আমি যেন এক না, কোথায় যেন হারিয়ে গেছে সেই আমি। এই আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, খিদা লাগে না, খাওয়ার রুচি নাই, গল্পের বই পড়তে ভালো লাগে না। সেই গল্পপ্রেমী লিয়া কোথায় যেন হারিয়ে গেছে। গান না শুনলে রাতে ঘুম হতো না, এখন গান শুনলেও রাতে ঘুম আসে না, আর গান না শুনলে ঘুমই আসে না। এখন আর আগের মতন শুনতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। শুধুই আমার মনের ঘরে ঢুকে পড়া মানুষটাকে নিয়ে ভাবতে ভালো লাগে। এখন শুধু একটাই কাজ ভালো লাগে, সেটা হলো জিয়ানের সাথে কথা বলা। এটাই যেন একমাত্র মুখ্য কাজ। মন জোর আমার শান্তি হরণ করেছে। এখন আর ফোনের কথাতেও মন ভরে না। দেখতে ইচ্ছে করে, হাত ধরতে ইচ্ছে করে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, পাশে বসে ওর সাথে গল্প করতে ইচ্ছে হয়। হাই আল্লাহ, আমার এখন কি হবে? পরীক্ষার বাকি আছে অল্প কিছুদিন, পড়তেও ভালো লাগে না। যেখানে আব্বু আম্মু, বাসার টিচাররা, স্কুলের টিচাররা সবাই ধরেই নিয়েছে আমি গোল্ডেন A+ রেজাল্ট করব। প্রিপারেশন খুব ভালো, অনেক আগে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার তো আর এখন পড়তে ভালো লাগে না। আমি এখন কি করব? আমার ফেরার কোনো পথ নেই। অন্য মনস্ক দেখে আম্মু বলতো, এত কি ভাবিস সারাদিন? দেখিস তোর পরীক্ষা ভালোই হবে, টেনশন করিস না। শেষে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়বি। বাসার সবাই ভাবতো আমি পরীক্ষার জন্য চিন্তিত। আম্মু জোর জবরদস্তি করে বেশি বেশি লিকুইড খাবার, পুষ্টিকর খাবার খাওয়াতো। এত কিছুর পরেও আমি নিস্তেজ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি জিয়ানের সাথে দেখা করব। ফ্রেন্ডে গ্রুপ কল দিলাম, আমার মনের সব কথা ওদের বললাম। ওরা সবাই আমার আর জিয়ানের কথা আগে থেকেই জানে। দোস্ত, তোরা কেউ তোদের বাসায় আমাকে ডেট করার ব্যবস্থা করে দে। আমি জিয়ানের সাথে দেখা করতে চাই, একটু ব্যবস্থা করে দিতেই হবে। কোনো কফি শপ বা রেস্টুরেন্টে যেতে চাই না, কেউ দেখে ফেললে বিপদ হবে।
তোদেরকে যতটা ট্রাস্ট করি অন্য কাউকে এতটা ট্রাস্ট করি না। নাফিসা বলল, আমার বাসায় চলে আয়, আম্মু মামার বাসায় গেছে, ফিরতে রাত হবে। আমি জিয়ানকে ফোন করলাম। জিয়ান আসতে চায়নি, বলল, আমারও তোমাকে কাছ থেকে দেখতে খুব ইচ্ছা করে। তোমাকে কল্পনায় একে একে যে কত রাত ভোর হয় আমার সে কথা তুমি জানো না। কিন্তু নিজের মনকে শাসনে রেখেছি। কয়েকদিন বাদেই তোমার বোর্ড পরীক্ষা, পড়াশোনায় ক্ষতি হবে। আমি তোমার কোনো ক্ষতির কারণ হতে চাই না। আমি রিকোয়েস্ট করে বললাম, 15 মিনিট সময় নিব আপনার, এর বেশি না। প্লিজ চলে আসুন একবার, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, না দেখলে মরে যাব। জিয়ান বলল, পাগলি একটা। ঠিক আছে, আমি আসছি। কোথায় দেখা করবে বলো? আমি নাফিসার বাসার অ্যাড্রেস আর সময়টা বলে দিলাম। জিয়ান বলল, বাইরে কোথাও দেখা করতাম। কারোর বাসায় দেখা করার ব্যাপারটা কেমন হয়ে যায় না? সমস্যা নেই, নাফিসা আমার বেস্ট ফ্রেন্ড। তাছাড়া এখন ওদের বাসায় কেউ নেই, তাই ওখানে দেখা করব। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। তুমিও চলে এসো। আমার কাছে থেকে নাফিসের বাসায় যাওয়ার অনুমতি নিলাম। বললাম, কিছুক্ষণ সব বান্ধবীরা মিলে গ্রুপ স্টাডি করব। আম্মু বারণ করেনি। আমি আগে নাফিসার বাসায় এসে গেছি। নাফিসার সহ আমার সব বান্ধবীদের আমার বাসায় যাতায়াত ছিল। আম্মু সবাইকে চেনে। আম্মু বলল, যা ঘুরে আয়, মন ভালো হবে, আর তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা বলে বেরিয়ে এলাম বাসা থেকে। নাফিসের বাসায় গিয়ে হাজির হলাম। বুক ধুকপুক ধুকপুক করছিল। আমার ভিতর এক অজানা ভালো লাগা কাজ করছিল, আবার ভয়ও করছিল। নাফিসার বাসায় পৌঁছে দেখলাম আমার গ্যাং পার্টির সব কয়টা হাজির সেখানে। কেউ জিয়ানকে দেখেনি। ওরা জিয়ানকে দেখবে বলে সব কয়টা ফাজিল সেখানে হাজির হয়েছে। জিয়ান এসে পৌঁছয়নি। আমরা ফ্রেন্ডরা সব গল্প করছি, নিজের মনের হীনতা দীনতা সব ওদের কাছে বলছি। পরে মন বসাতে পারছি না, এই কথা বললাম। নাফিসা বলল, এত ব্যাকুল হচ্ছিস কেন? বেশি আকুলতা দেখাস না, পরে কষ্ট পাবি। তুই আর জিয়ান ভাইয়ার সাথে সামনাসামনি কথা বলে মনের সব অস্থিরতা বিদায় কর। পরীক্ষা একদম মাথার উপর তলোয়ারের মতো ঝুলছে। পরীক্ষার আর মাত্র কদিন বাকি। এই অবস্থা চলতে থাকলে খুব বিপদে পড়ে যাবি। এখন শুধু মনোযোগ দে পড়াই, অন্য কোনো কিছুতেই না। অন্য সব কিছু বাদ দে, পরে হবে সব। জিয়ান ভাই তো তোর সাথেই আছে, পালিয়ে তো যাচ্ছে না। নাফিসার সাথে আমিও একমত। তুই এত উতলা হচ্ছিস কেন? বেশি আকুলতা দেখালে ব্যাকুল করে দিয়ে আবার না চলে যায়, শেষে তুই প্রাণে মারা পড়বি। বলল বেলা, এভাবে বলিস না তোরা। তোরা আমার সবচেয়ে কাছের মানুষ। তোদের কাছে মনের কথা সব বলছি, আর তোরা আমার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিস। আমি ওকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। তোর ভালোর জন্যই বলি। আমরা ফ্রেন্ডসরা সবাই কত দুষ্টামি ফাজলামি করি, কিন্তু তোর মতো আগুনে হাত দিই না। প্রেম করার মতো এত সাহস তুই ছাড়া আমরা কেউ জোগাতে পারিনি। হ্যাঁ, সবই বুঝি, কিন্তু মন তো মানে না। সারাক্ষণ ওর ভাবনায় ছেয়ে থাকে মন। প্রেমে কেন এত কষ্ট? আমি আর এই কষ্ট নিতে পারছি না। শারমিন বলল, তুই মরেছিস, এখনো সময় আছে নিজেকে সামলে নিয়ে। নাফিসা বলল, এখন তোরা থাম, এখন আর বুঝিয়ে কোনো লাভ নেই। যা ঘটার ঘটে গেছে। এখন শুধু দোয়া কর যেন আমাদের লিয়া কোনো কষ্ট না পায়, মানসিক শান্তিতে থাকে। দরজার কলিং বেল বেজে উঠল। নাফিসা দরজা খুলে দিল। দেখলো হ্যান্ডসাম টল ফিগারের একটা ছেলে দাঁড়িয়ে। পরনে তার কালো টি শার্ট, ব্লু জিন্স প্যান্ট, পায়ে লোফার শু, হাতে কালো বেল্টের ঘড়ি। দেখতে ভালোই। এক হাতে রজনীগন্ধা আর অর্কিড ফুলের ব্রাঞ্চ, অন্য হাতে স্পঞ্জ কেক আর চকলেট বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। কে আপনি? নাম জিজ্ঞেস করলো নাফিসা। ছেলেটি বলল, আমি জিয়ান। লিয়া কি এখানে এসেছে? নাফিসা সালাম দিয়ে ভেতরে আসতে বলল। বসার ঘরে বসিয়ে লিয়াকে ডেকে দিল। নাফিসা আগে কখনো জিয়ানকে দেখেনি, তাই চিনতে পারেনি। জিয়ান ঘরে ঢুকে সোফায় বসে। লিয়া ঘরে ঢুকলে লিয়াকে দেখে চার চোখের মিলন হয়। লিয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। প্রতিদিন ফোনে কথা বলা প্রিয় মানুষটার সামনে দাঁড়াতেই পারছে না।
লজ্জাবনত চোখে দরজায় পিঠ থেকে চুপ করে দাঁড়িয়ে আছে। সেদিন চিরকুট দেওয়ার পর আজই সামনাসামনি প্রথম দেখা হলো। আমি এই সময়টার জন্য কত এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন তো চোখের দিকেও তাকাতে পারছি না, লজ্জায় মুখ তুলে তাকাতেও পারছি না। মনে মনে বলল, লিয়া এমন কেন হচ্ছে? জিয়ান সব বুঝতে পেরে বসা থেকে উঠে এসে আমার হাতে ওর আনা ফুলগুলো দিল। হাত ধরে নিজের কাছে বসাই, নিজের হাতের মুঠোয় ভরে নিল লিয়ার হাত। ওর প্রথম স্পর্শে আমি কেঁপে উঠলাম। মনের গহীনে উথাল পাতাল শুরু হলো। আমি হাত ছাড়িয়ে নিতে চাইলে জিয়ান আরো শক্ত করে ধরে রাখে। জিয়ানও দেখলো আমি কাঁপছি, হেসে দিয়ে বলল, ফোনে কথা বলার সময় মনে হয় বাঘিনী, আর এখন তো দেখি ভীতু রোহিণী। এই কথা শুনে আমি লজ্জায় লাল হলাম। তারপর দুজনেই হেসে ফেললাম। অনেক কাছাকাছি বসেছে দুজন। পারফিউমের মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগছে। নেশা ধরে যাচ্ছে আমার সেই গন্ধে। আমাকে ইজি করতেই প্রথমেই ও আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করলো। মোটামুটি সব করা হয়ে গেছে। গুড, পড়াশোনা করে পরিচিত হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমি চাই। রেজাল্ট খারাপ করে ভালোবাসার দোষ দেওয়া চলবে না। এ কথা সে কথা বলে ভালোবাসার শত কথায় হারিয়ে গেলাম দুজনে। জিয়ান বলল, রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই। তোমাকে নিয়ে আমি সুখী হতে চাই, তোমাকে সুখী করতে চাই। পড়াশোনা শেষ করে তোমাকে নিয়ে তৈরি করতে চাই আমার শান্তির পৃথিবী। তুমি থাকবে তো সারা জীবন আমার হয়ে? আমি কথা দিলাম হাতে হাত রেখে। আমি শুধু জিয়ানের হয়ে থাকব, কখনো হারিয়ে যাব না। মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। জিয়ানও কথা দিল, কখনো দুজনকে থেকে আলাদা হব না, কেউ কাউকে ঠকাবো না। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব, জীবনের মরণে এক থাকবো আমরা। মনে হচ্ছিল সময়টা থেমে যাক পৃথিবী। এই সময়টা যেন কোনো দিন না শেষ হয়। নিজেকে খুব সুখী মনে হচ্ছিল। আমার চাইতে সুখী আর কেউ না। আমি ওর বাহুডোরে ধরা পড়লাম। ওর বলিষ্ঠ হাতে বাহুতে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে আঁকড়ে ধরে রাখলো। মনে হলো অনেক দিনের প্রেম পিয়াসী দুটি তৃষ্ণার্ত তপ্ত হৃদয় প্রেমের বৃষ্টিতে ভিজে তৃপ্ত হচ্ছে। শরীরে প্রথম কোনো পুরুষের টাচ লাগাতে কেমন যেন একটা অনুভূতি হলো। শরীর শিরশির করে উঠল, গায়ের লোম দাঁড়িয়ে গেল, শির দ্বারা বেগ ঘাম গড়িয়ে পড়ল। একটা অজানা উত্তেজনা অনুভব করলাম। আমি জিয়ানের হার্টবিট শুনতে পাচ্ছি। ঢিপ ঢিপ ঢিপ। আমার বুকের ভিতরটাও ঢিপ ঢিপ করছে অজানা আশঙ্কায়। কে যেন বুকের ভিতর জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। হার্টবিট বেড়ে গেছে অনেকক্ষণ। বুকের ধুকপুকানি থামছে না যেন কিছুতেই। একটু একটু ভালো লাগছে, আবার ভিতরে ভিতরে লজ্জায় মরে যাচ্ছিলাম। নিজেও ছাড়তে চাচ্ছে না, আর ও আমাকে ছেড়ে দিক এটাও চাচ্ছে না, কিন্তু লজ্জায় কুকড়ে যাচ্ছে। আমি এক পরম শান্তি অনুভব করলাম। প্রিয় মানুষের স্পর্শে যে এত সুখ তা জানলাম। ওর ছোঁয়ায় আমি হারিয়ে যাচ্ছি। স্বপ্নের মহাসমুদ্র পাড়ি দিয়ে ফেলেছি। জিয়ান আমাকে অনেক আশার কথা, ভালোবাসার কথা বলল। ওর প্রতিটা কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছি। জিয়ান আরো বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। টাইমলি নামাজ পড়ার কথাও বলল। আমি ওকে কথা দিলাম যে আমি ওর সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। নাফিসা দরজা নক করে ট্রেতে করে চা নাস্তা দিয়ে গেল। আমাকে ইশারায় তাড়াতাড়ি মিটিং শেষ করতে বলল। আমি ইশারায় বললাম এখনই চলে যাবে। জিয়ান কিছুই খেলো না, শুধু চা খেলো।
যাওয়ার আগে আরেকবার জড়িয়ে ধরে আদর করলো। আমি বললাম, এত আস্তে ধরছেন কেন? অনেক জোরে শক্ত করে জড়িয়ে ধরে। জিয়ান হেসে ফেলল, বলল, আচ্ছা বেবি, এই যে জোরে জড়িয়ে ধরছি। বলে আমাকে নিজের সামনে দাঁড় করিয়ে ওর পেশি বহুল বাহু দিয়ে জোরে বুকের সাথে মিশিয়ে নিল। এক জোরে জড়িয়ে ধরলো যেন একে অপরের পাঁজরের হাড় ভেদ করে ঢুকে যাবে। এমন অবস্থা ও আমার কপালে একটা চুমু দিল। ওর এই গভীর চুমুর আদেশে আমি হারিয়ে গেলাম কোনো এক অচিনপুরে। জিয়ান বিদায় নেওয়ার আগে আমার ফ্রেন্ডদের ওর সাথে পরিচয় করিয়ে দিলাম। সবার সাথে পরিচিত হয়ে কিছুক্ষণ গল্প করলো আমার ফ্রেন্ডের সাথে। তারপরও বিদায় নিয়ে চলে গেল। আমিও আমার পাজি গ্যাংয়ের সবার সাথে গল্প করতে লাগলাম। নাফিসা বলল, দোস্ত, তাড়াতাড়ি মিটিং শেষ করতে বলছি বলে কিছু মনে করিস না। আমি ভয় পেয়েছিলাম যদি কেউ বাসায় এসে পড়ে তখন দুজনেই বিপদে পড়বো। না, কিছু মনে করিনি আমি। সাবধান থাকাই ভালো। আমি জিয়ানের আনা কেক চকলেট নাফিসার হাতে দিয়ে বললাম, আয় কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করি। সবাই কেক আর চকলেট খেলাম। তো বল, তোদের সবার কেমন লাগলো আমার জিয়ানকে? আমি কোনো ভুল করছি না তো? নাফিসা বলল, চালিয়ে যা, আর কি করবি? আমরা বললেই মনে হয় তুই ফিরে আসবি। যে ডুবা তুই ডুবেছিস সেখান থেকে তোর পরিত্রাণ নেই। এখন বল, জিয়ান ভাইয়ার সাথে কি কি কথা হলো? এখন বলা যাবে না, কারণ আমি এখন সুখের সাগরে ভাসছি। তারপর কিছুক্ষণ হাসাহাসি আর গল্প করে সবাই যার যার বাসায় যাওয়ার জন্য বেরিয়ে আসলাম। বেরোবার আগে নাফিসাকে বললাম, অনেক ধন্যবাদ দোস্ত, একটা মধুময় বিকেল উপহার দেওয়ার জন্য। আমি আজ অনেক খুশি, মহা খুশি। এই বলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি খুব খুশি মনে নাফিসার বাসা থেকে ফিরলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আজ আমার পড়ার নতুন গতি এসেছে, খুশির নতুন মাত্রা যোগ হয়েছে। সব কিছু ভালো লাগছে। 3 ঘন্টা টানা পড়লাম। এর মাঝে একবারও টেবিল থেকে উঠিনি। মা এসে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই আর 1 মগ কফি দিয়ে গেল। আমাকে জোরে সরে পড়তে দেখে মা খুব খুশি হলো। বলল, এবার একটু ব্রেক নে, কফিটা খা, এনার্জি পাবি, ভালো লাগবে। আমি ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খেয়ে আবার পড়ায় মনোযোগ দিলাম। অনেক রাত অবধি পড়ে শেষ হয়ে উঠে ডিনার খেয়ে শান্তির একটা ঘুম দিলাম। ঘুমের মধ্যে জিয়ানকে নিয়ে অনেক মধুর একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি আর ও একটা লেকের পাশে বসে আছি। আমি ওর কাঁধে মাথায় হেলান দিয়ে বসে আছি। ও গিটার বাজিয়ে আমাকে গান শোনাচ্ছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনের চলো না ঘুরে আসি, অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। সুখ স্বপ্নে বিভোর আমরা দুজন। এই সুন্দর স্বপ্নটা দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ঘুম ভেঙে গেল। সুন্দর স্বপ্নটা আমার মনে শান্তির ছোঁয়া দিয়ে যাচ্ছিল, আর স্বপ্নের আমেজটা ছেয়ে রইল আমার সারা হৃদয় জুড়ে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে এসে ফরজের নামাজ আদায় করে নিই। তারপর নিজের হাতে 1 কাপ চা বানিয়ে নিয়ে পড়ার টেবিলে বসি। চা খেয়ে একটানা পড়তে থাকি। তারপর মা নাস্তা রেডি করে আমাকে ডাক দিলে টেবিলে গিয়ে সবার সাথে বসে নাস্তা খেয়ে এসে আবার পড়তে বসলাম। এখন প্রায় সারাদিনই পড়ারই উপরে টেবিলে বসে থাকি। ও আমাকে যা যা করতে বলেছে আমি সেই কথাগুলো মন থেকে মানার চেষ্টা করি। মাঝে মাঝে জিয়ানের সাথে কথা হয়, আগের মতো রোজ হয় না। জিয়ান রোজ কথা বলতে নিষেধ করেছে, বলেছে ভালোভাবে পরীক্ষা দাও, তারপর আমরা চুটিয়ে প্রেম করব। আমি মাঝে মাঝে অস্থির হয়ে ওকে ফোন দিয়ে ফেলি। আমি ফোন দিলেও ও কেটে দিয়ে কল ব্যাক করে, বলে, আমার বাঘিনীর কি খবর? এখন আমার বাঘিনীকে কাছে পেতে খুব ইচ্ছা করছে, আদর করতে ইচ্ছা করছে, আর আদর পেতেও ইচ্ছা করছে। আমি বললাম, আমারও একই অবস্থা। আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে, আপনাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, খুব অস্থির লাগছে।
কোনো সুযোগ নেই দেখা করার, সুযোগ থাকলেও আমি সুযোগ দিতাম না। আমি কখনোই সেলফিশ টাইপের না। তোমার ক্ষতি হবে এমন কিছু আমি কখনোই করব না। সব আদরগুলি জমা করে রাখছি, সময় হলে দিব। কদিন বাদই তোমার পরীক্ষা, এখন তুমি শুধু কনসেন্ট্রেশন করবে, পড়ায় আর কোনো কিছুতে না। তোমার রেজাল্ট হবে এক্সেলেন্ট। তোমার ভালো রেজাল্টের খবরে সবচেয়ে বেশি খুশি আমি হব। আমি আপনাকে খুব ভালোবাসি জিয়ান। আপনি আমাকে ভুলে যাবেন না তো? প্রশ্নই আসে না। আমিও তোমাকে খুব ভালোবাসি। এতদিনে এই চিনলে আমাকে। তুমি পড়ালেখা শেষ করো, আর আমিও পড়ালেখা শেষ করি, তারপরে যে কোনোভাবেই আমি তোমাকে আপন করে নিব। কিছুতেই আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে হারাতে দিব না। তোমাকে হারালে আমি নিজেও বাঁচব না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার হরিণী, আমার জান। তুমি আমার প্রতি কোনো অবিশ্বাস মনের মধ্যে স্থান দিবে না। পারিবারিকভাবেই আমি তোমাকে বিয়ে করতে চাই। তা যদি না পারি তবে পালিয়ে যাব তোমায় নিয়ে। যে কোনো মূল্যে আমি তোমাকেই চাই। তুমি আগে পড়াশোনাটা ভালোভাবে শেষ করো। তারপর আরো 2-4টা কথা বলে দুজন দুজনের থেকে বিদায় নিয়ে ফোন রাখলাম। আগের মতো এখন আর কথা হয় না। সপ্তাহে 1 দিন কি 2 দিন ওর সাথে কথা হয়, তাও খুব কম সময়। ও নিজেও ব্যস্ত থাকে খুব। স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাবে, সেই জন্য খুব ব্যস্ত থাকে। এইভাবে চলতে থাকলো আমার পরীক্ষার আগের দিনগুলো। পরীক্ষার আগের দিন ওর সাথে অল্প কিছুক্ষণ কথা হলো। বললো ঠিক মতো যেন পরীক্ষা দেই, আর এই কয়েকদিন আমি যেন ফোন না দিই। আমি এই কথা শুনে রেগে যাই। ও হেসে দিয়ে বলে, ওরে পাগলি, আমি তোমার ভালোর জন্য বলেছি, যাতে তুমি পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারো। তোমাকে ঠিকমতো পড়াশোনা করতে হবে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে না পারে, কেউ যেন বলতে না পারে ভালোবাসার কারণে আমরা গোল্লায় গেছি, নষ্ট হয়ে গেছে আমাদের জীবন। আমরা আমাদের ভালোবাসাকে অপমান করব না, কারোর কাছে অপমানিত হতেও দিব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা দুজন কেউ কাউকে ঠকাবো না, ধোকা দিব না। আমি চিরদিন তোমার থাকবো। তুমি শুধু ঠিকমতো পড়াশোনাটা চালিয়ে যাও। আজ থেকে আমার এসএসসি পরীক্ষা শুরু। মা আমার সাথে গেল পরীক্ষা সেন্টারে। অনেক লোকের ভিড় সেখানে, সবাই যার যার গার্জিয়ানের সাথে দাঁড়িয়ে আছে। সময় হলে গেট খুলে দিবে, তখন আমরা ভিতরে ঢুকবো। আমার প্রিপারেশন খুব ভালো ছিল, তাই মনটা খুব ফুরফুরে রাখছে। ওদিক দিয়ে মনটা খুব করে চাইছে একবার জিয়ানকে দেখতে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। ওকে এখন এখানে কোথায় পাবো ভাবতে দেরি, কিন্তু সত্যি হতে দেরি হলো না। একটু দূরে ভিড়ের মাঝে জিয়ান দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। হঠাৎ মনটা খুশিতে লাফিয়ে উঠল। এই যে মেঘনা চাইতে জল। জিয়ানকে দেখে আমি খুব খুশি হলাম। মনের খুশির 16 কলা পূর্ণ হলো। লোক চক্ষুর আড়ালে একটা ছোট্ট ফ্লাইং কিস করলো, তারপর ইশারায় গুড লাক উইশ করে সেখান থেকে চলে গেল। আমিও পরীক্ষার হলে ঢুকে গেলাম। এক এক করে আমার সব পরীক্ষা প্রায় শেষ, শুধু একটা পরীক্ষায় বাকি। পরীক্ষা চলাকালীন জিয়ানের সাথে আর কথা হয়নি। লাস্ট পরীক্ষার দিন সকালে ওকে পরীক্ষার হলের সামনে দেখলাম। অনেক দিন পর ওকে দেখলাম। ওকে দেখে খুব খুশি হলো। ও ইশারায় কাছে ডাকলো। খুব কৌশলে আর সাবধানতায় অবলম্বন করে ওর কাছে গেলাম। ও বলল, পরীক্ষা শেষ হলে আমাকে একটু সময় দিও, আমি এখানেই থাকবো। বলে চলে গেল। আমি হলে ঢুকে পড়লাম। পরীক্ষা ভালোভাবে শেষ হলো। আজ পরীক্ষা শেষ হয়ে গেল, তাই সবাই সবার সাথে গল্প করতে ব্যস্ত, কিন্তু আমার গল্পে মন নেই। পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে আসতে আসতে ভাবছি, বাইরে মা দাঁড়িয়ে আছে, আবার জিয়ানও দাঁড়িয়ে আছে। কিভাবে ওর সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছি না। মাকে কিভাবে ম্যানেজ করব, কি বলবো তাকে? আমি নিজেও জিয়ানের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছি। নানা চিন্তা করতে করতে গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে আম্মুকে কোথাও দেখছি না। আম্মুকে ফোন দিলাম, আম্মু তুমি কোথায়? আম্মু বলল, তুই হলে ঢোকার পর আমি বাসায় চলে এসেছি। হঠাৎ তো দাদুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তোর আব্বু ফোন দিছিল, তাই চলে আসছি। তুই একটা রিক্সা নিয়ে চলে আয়। আমি আম্মুর চিন্তা হতে মুক্ত হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
আশেপাশে জিয়ানকে খুঁজতে লাগলাম। দেখলাম একটু দূরেই ওকে দেখা যাচ্ছে, একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে এগিয়ে গেলাম, ওর 2 হাতে আমার হাত রাখলাম। জিজ্ঞেস করলো, কেউ নিতে আসেনি এখনো? মা সকালে পৌঁছে দিয়ে বাসায় চলে গেছে, এখন ফোন করে বলেছে একাই বাসায় চলে যেতে। হঠাৎ দাদু খুব অসুস্থ হয়ে পড়েছে। পরীক্ষা কেমন হলো? আমি বললাম সবগুলো পরীক্ষাই খুব ভালো হয়েছে। এখন বলেন আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়দিনে আমাকে ভুলে যাননি তো আবার? ভুলে গেলে? আজ আসলাম কিভাবে? চলো কোথাও বসি। আচ্ছা চলেন। আমরা গিয়ে একটা ফাস্ট ফুডের দোকানে বসলাম। জিয়ান আমার জন্য একটা বার্গার, একটা পেস্ট্রি আর জুস অর্ডার করলো। নিজের জন্য নিল শুধু জুস। আমি খেতে চাচ্ছিলাম না, বললাম আমাকে তাড়াতাড়ি যেতে হবে, দাদু ভীষণ অসুস্থ। কি আছে তোমার দাদু? দাদু অনেকদিন ধরেই অসুস্থ, এখন একটু বেশি অসুস্থ থাকে। তাহলে তোমাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না। জিয়ান নিজ হাতে আমাকে খাইয়ে দিল, বলল, শোনো, যে জন্য ডেকেছি তুমি তো জানো, আমি স্কলারশিপের জন্য চেষ্টা করছিলাম। আমার স্কলারশিপ হয়ে গেছে। আমি কানাডার রাসেল ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি। স্কলারশিপ আরও আগেই হাতে পেয়েছি। তোমার পরীক্ষা চলছিল, তাই তোমাকে বলিনি। আমি কাল চলে যাচ্ছি, রাত 11টায় আমার ফ্লাইট। শুনে আমি কেঁদে ফেললাম। আমি কি আপনাকে হারিয়ে ফেলেছি? কি বলছো এসব আবোল তাবোল? আমরা কেউ কখনো কারো কাছ থেকে হারাবো না। আমরা এখন যেমন আছি তেমনই থাকবো। ফোনে কথা বলবো অনেক সময় ধরে, আর ভিডিও কলও দিব। তুমি কোনো চিন্তা করো না, আর ঠিক মতো পড়াশোনা করবে, আর বাকি সব কাজ এখন যেমন চলছে তেমনই চলবে। আমার শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। আমি উঠতে পারছি না, গায়ে মোটেও শক্তি পাচ্ছি না। তুমি এমন করো না, আমার খুব খারাপ লাগছে। এইভাবে ভেঙে পড়ো না। আমি তোমারই থাকবো সারা জীবন। আমি তোমার কাছে কিছুই গোপন করিনি। যেদিন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেদিনই তোমাকে জানিয়েছি। এটা তো হুট করেই কিছু হয়নি। ও আমার হাত ধরে সান্ত্বনা দিতে থাকে। আমি কাঁদতেও ভুলে গেলাম। কেন জানি মনে হচ্ছিল আমি জিয়ানকে হারিয়ে ফেলেছি। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কাঁদতে কাঁদতে খুব কষ্ট করে বললাম, না, আপনাকে যেতে হবে না, আমি একা যেতে পারবো। তাহলে চলো রিক্সা তুলে দিই। রিকশায় উঠলাম বাসায় যাওয়ার জন্য। রিকশার পিছনের ফাঁকা জায়গা দিয়ে বারবার ওর দিকে ফিরে তাকালাম। কষ্টে আমার ভিতরটা ভেঙে জুড়ে তছনছ হয়ে যাচ্ছে। দেখলাম জিয়ানও কাঁদছে, ওর 2 চোখে পানি গড়িয়ে পড়ছে। ও হাত নেড়ে বাই জানাচ্ছে। রিকশা ছুটে চলেছে, যত দূর দেখা যায়। আমি পিছন ফিরে জিয়ানকে দেখতে লাগলাম। সারা রাস্তা আমি কাঁদলাম। এক অসহ্য যন্ত্রণা আমাকে কাবু করে ফেলেছে। আমি কিছু ভাবতে পারছি না। হাত পা কেমন আড়স হয়ে আসছে, মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো। সারা রাস্তা কান্না করতে করতে বাসায় ফিরলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি শুনলাম এটা? জিয়ান কাল খানাটা চলে যাচ্ছে। ওকে হারাবার ভয় আমাকে ভীষণভাবে পেয়ে বসল। ঘরে ঢুকে কাঁধের ব্যাগটা বিছানার উপর ছড়ে মেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। আমার কান্না করা মুখটা যেন কেউ দেখতে না পায়, তাই দ্রুত ওয়াশরুমে ঢুকে স্কুল ড্রেস সহ শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেলাম। জোরে পানির ট্যাপ ছেড়ে দিলাম। জোরে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে বসে 2 হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলাম। যতক্ষণ ঠান্ডায় গায়ে কাটা না দিল ততক্ষণ শাওয়ারের নিচে বসে ভিজলাম আর কাঁদলাম। জিয়ানকে আমি 5-6 বছর দেখব না। মনে হতেই চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানির ধারা বাঁধ মানছে না কিছুতেই। আমার খুব কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছি না। জিয়ান আমাকে স্কলারশিপের কথা আগেই বলেছিল, তখন আমি খুব একটা ব্যাপারটা ভাবতে আনিনি। ভেবেছি বাইরের দেশে ভালো কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়া খুব সহজ না, আর জিয়ান ভালো মানের কোনো ভার্সিটি না হলে যাবে না, তাই খুব একটা গুরুত্ব দেইনি। সত্যি সত্যি যখন চলে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে আমি সব হারিয়ে ফেলতে যাচ্ছি।
আমি থাকবো কেমন করে ওকে ছাড়া? ও যে আমার জীবনের সব। ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে ওর সাথে অনেক সময় কাটাবো, কথা বলবো, অনেক গল্প করব। অনেকদিন ওর সাথে মন ভরে কথা বলা হয় না। আম্মু ওয়াশরুমে দরজায় টোকা দিচ্ছে। এতক্ষণ ভিতরে কি করছিলি? ঠিক আছিস তো তুই? তুমি যাও মা, আমি আসছি। আমার গোসল করা হয়ে গেছে। তাড়াতাড়ি বের হ, আমাদের বেরোতে হবে। আমি ভেজা কাপড় বদল করে বেরিয়ে এলাম। কান্না করার কারণে চোখ খুব লাল হয়ে ফুলে উঠেছে। আম্মু বলল, চোখের এই অবস্থা কেন? চোখ এত লাল কেন? কি হয়েছে চোখে? কান্না করছিস নাকি? কিন্তু কেন? আমি বললাম, কিছু না মা, চোখে ফেস ওয়াশ চলে গেছিল। আম্মু আর কিছু বলল না। পরীক্ষা কেমন হলো তোর? খুব ভালো হয়েছে পরীক্ষা। কি হয়েছিল দাদুর? আর দাদুর এখন কি অবস্থা? দাদু কোথায়? তাড়াতাড়ি ভাত খেয়ে নে, হসপিটালে যেতে হবে আমাদের। তোর দাদুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট শুরু হওয়ায় হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমি আর কিছু বললাম না, ভাত খেলাম না, কারণ আমার পেট ভরা। আমাকে জিয়ান পরীক্ষার পর খাইয়ে দিচ্ছে। আম্মু বলল, ভাত খাবি না কেন? পরীক্ষা শেষ করে ফ্রেন্ডসরা মিলে ফাস্টফুড খেয়েছি। অল্প করে একটু ভাত খেয়ে নে। ভালো লাগছে না মা, জোর করো না, পরে খাবো। চলো হসপিটালে যাই। হসপিটালে গিয়ে দাদুকে দেখলাম। দেখে কষ্ট লাগলো। দাদুর খুব শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন মাস্ক লাগানো আছে। দাদুর দীর্ঘদিন যাবৎ ক্যান্সার নামক দুরারোগ্য রোগে ভুগছে। তার উপর অ্যাজমার প্রবলেম আছে। আগে থেকে দাদুর পাশে কিছুক্ষণ বসে থেকে আম্মুকে বললাম, বাসায় যাবে কখন? আম্মু বলল, কেন? আমি বললাম, আমার খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিতে চাই। সেই কোন ভোরে উঠে পড়তে বসেছিলাম। দাঁড়া দেখি কাউকে ম্যানেজ করতে পারি কিনা। আমি তো এখন যেতে পারবো না। ঘণ্টাখানিক পরে আম্মু আমাকে আমার এক কাজিনের সাথে বাসায় পাঠিয়ে দিল। যাওয়ার সময় আম্মু বলল, তোকে খুব টায়ার্ড দেখাচ্ছে, বাসায় গিয়ে ভাত খেয়ে একটা লম্বা ঘুম দে, দেখবি ভালো লাগবে। আমার এখন খুব ঘুম পাচ্ছে আর খিদা লাগলো, খেয়ে নিব। আমি বাসায় চলে এলাম। বাসায় ফিরে জিয়ানকে কল করলাম, কিন্তু কল রিসিভ করলো না। আবার কল করলাম, এবারও কল রিসিভ করলো না। আমার খুব কান্না পেল। অনেকক্ষণ কান্না করেছি, চোখের পানি বাঁধ মানছে না। জিয়ান কি আমাকে এড়িয়ে যেতে চাইছে? কিন্তু কেন? তাহলে কি ও আমাকে আর ভালোবাসে না? এইসব নানান বাজে কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি, উঠে দেখি রাত হয়ে গেছে। রাত 9টা বেজে গেছে। বাসার কাজের বুয়াকে আমি খালা ডাকি। খালাকে ডেকে বললাম, খালা, আম্মু আব্বু আসেনি এখনো? না, তারা কেউ আহে নাই। আপনি কিছু খাইবেন? কিছু আইনা দেই নাকি ভাত দিমু? আমি বললাম, না খালা, কিছু খাবো না। আপনি আমাকে কড়া করে শুধু এক কাপ চা দিন। ফোন হাতে নিয়ে দেখলাম জিয়ানের কোনো কল বা মেসেজ আসছে কিনা। না, কোনো কল বা মেসেজ কিছুই আসেনি। রাত পার হয়ে সকাল হলো। এত সময় পরও জিয়ানের কোনো ফোন বা মেসেজ আসেনি। মনটা খুব খারাপ হয়ে গেল। জিয়ান এটা করতে পারলো আমার সাথে? তবে কি ওর ভালোবাসার প্রতিশ্রুতি সব মিথ্যা ছিল? মানে কত ধরনের আজে বাজে চিন্তা মনে আসছে। সকালে নাস্তা খাওয়ার জন্য ছোট ভাই অর্পণ আমাকে ডেকে বলল, আব্বু নাস্তা নিয়ে টেবিলে বসে আছে, তাড়াতাড়ি চলো, মা নাস্তা খেতে সবাইকে ডাকছে। খাওয়ার ইচ্ছা মোটেও নেই। এত পরিমাণ মন খারাপের মাঝে গলা দিয়ে খাবার নামবে না, কিন্তু উপায় নেই। বাধ্য হয়ে টেবিলে বসেছি সবার সাথে নাস্তা খেতে। আব্বু বলল, লিয়া, তুই হসপিটালে গিয়ে তোর দাদুর পাশে কিছুক্ষণ বস। আমি অফিসে যাওয়ার সময় তোর দাদুকে দেখে যাব আর তোকে তোর কাছে রেখে যাব। তোর মা একটু পরে রান্না করে খাবার নিয়ে যাবে। পারবি না থাকতে? আমি বললাম, পারবো। তাহলে চল, রেডি হয়ে নে। আমি হসপিটালে দাদুর কাছে চলে গেলাম, কিন্তু আমার মন পড়ে রইল জিয়ানের কাছে। আমি দাদুর কাছে গিয়ে দেখলাম দাদু ঘুমাচ্ছেন। আমি দাদুর কেবিনের বারান্দায় বসে জিয়ানের কথা ভাবছি। কোথায় আপনি? ফোন ধরছেন না কেন? আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। আপনি আমার সাথে এটা করতে পারেন না। আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। সাধারণত জিয়ানের সাথে আমার বিকেল ছাড়া কথা হয় না।
কখনোই। ফোন দিব কি দিব না ইতস্তত করছি, থাকতে না পেরে ফোন দিয়েই ফেললাম, কিন্তু এবারও ফোন রিসিভ হলো না। আমার মন খারাপের পাশাপাশি খুব রাগও হলো। একটু পর ফোন বেজে উঠল। স্ক্রিনে ওর নাম্বার দেখে মনের ভিতর একটা বিদ্যুৎ খেলে গেল। চট করে রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে বলল, সরি বাগিনী, সরি আমার জান। কালকে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে দম ফেলার সুযোগও খুব একটা ছিল না, আর ফোন সাইলেন্ট করা ছিল। ফোনের রিংটোন শুনতে পাইনি, তাই তোমার ফোন রিসিভ করতে পারিনি। এখন বলো কেমন আছো, আর দাদু কেমন আছে? আমি বললাম, আমি ভালো নেই। আমি আপনাকে ছাড়া ভালো থাকি কি করে? আমি কেমন করে আপনাকে ছাড়া এতগুলো বছর থাকবো? ভেবো না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, দেখবে দেখতে দেখতে সময়গুলি কেটে যাবে। আর প্রতি বছর ভ্যাকেশনে তো আসবই, তখন দেখা করবো আমরা। নিজের খেয়াল রাখবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। আমি যখন ফিরবো তখন তুমি আরও একটু বড় হবে, এই বাচ্চা বাচ্চা ভাবটা আর থাকবে না। কলেজে পড়বে, কলেজ দূরে হলেও রাস্তায় একাই চলাফেরা করতে পারবে। খুব ইচ্ছে করছিল যাওয়ার আগে তোমাকে একবার দেখতে, কিন্তু সেটা সম্ভব না। এখনও কিছু ফর্মালিটিস বাকি, সেগুলোকে সরতে হবে। আমি যখন ভ্যাকেশনে আসবো তখন আমরা বাইরে মিট করব। এমন চুপচুপি ফোনে কথা বলবো না, বাইরে বেরোবো, গল্প করব, রেস্টুরেন্টে খাবো, হাতে হাত চোখে চোখ রেখে ছুটিয়ে প্রেম করব। মনের ভিতর অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যাব। সেই সুন্দর স্মৃতিগুলি, সেই সুন্দর দিনগুলির কথা ভেবে একটু খুশি হব। মনের কষ্ট ঝেড়ে ফেলে দাও। আমি তোমার মন খারাপ দেখতে চাই না। হাসি খুশি আমাকে বিদায় দাও। যে কাজগুলি বাকি আছে সেগুলি সেরে তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এয়ার 11টার ফ্লাইট, তার আগেই আমাকে রিপোর্টিং করতে হবে। তোমার সাথে আজ আর কথা হবে না। আল্লাহ চাইলে পৌঁছে ফোন দিব। আমি কেঁদে ফেললাম, মুখে কিছুই বলতে পারলাম না। আমি বুঝলাম ও পাশ থেকে জিয়ানও কাঁদছে। খুব কষ্টে বললাম, ভালো থাকবেন আর আমাকে মনে রাখবেন। আমি আপনাকে অনেক ভালোবাসি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি জিয়ান। কান্না জড়ানো গলায় বলল, আমার হরিণীকে ভুলে যাব? এটা তো অসম্ভব। আমি তোমাকে অনেক ভালোবাসি হরিণী। জীবনে যত ঝড় তুফান আসুক আমরা দুজন দুজনার থাকবো। ওয়াদা করো তুমি শুধু আমার হয়ে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। আমি ওয়াদা করলাম আমি শুধু আপনার হয়ে থাকবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাই লাভ। কান্নার মধ্য দিয়ে দুজনার থেকে বিদায় নিলাম। ফোন রেখে অনেকক্ষণ কাঁদলাম। কত কথা, কত অভিযোগ জমিয়ে রেখেছিলাম, সেসব কিছুই বলা হলো না। তারপর বারান্দা থেকে কেবিনে এসে ওয়াশরুমে গিয়ে চোখ মুছে পানি নিলাম। কেউ যদি আমার এই ফোলা চোখ মুখ দেখে তাহলে প্রবলেম হবে, নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। চোখে মুখে পানি দিয়ে বেরোতেই দরজায় নক করার শব্দ শুনলাম। দরজা খুলে দিতে দেখে ডক্টর, নার্স সবাই দাঁড়িয়ে আছে। ওনারা ভিতরে এসে দাদুকে দেখলেন, নিজেদের মধ্যে আলাপ করে ফলো আপ লিখে চলে গেলেন। আম্মু দুপুরে খাবার নিয়ে হসপিটালে এলো। ডিউটির ডক্টরের সাথে আলাপ করে জেনে নিল দাদুর বর্তমান অবস্থা। তারপর আমাকে খেতে দিয়ে দাদুকে খাওয়াতে বসলো। খাওয়ানোর পর দাদুকে মেডিসিন খাইয়ে দিল। আমি পাশের বেডে শুয়ে জিয়ানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আম্মু বলল, বাসায় যাবি না? চল। তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। আমার এক কাজিনকে দাদুর কাছে রেখে আমি আর আম্মু বাসায় ফিরে আসলাম। কেমন যেন অস্থির অস্থির লাগছে, তাই গোসল করলাম। তাতেও মন শান্ত হচ্ছে না, ভিতরটা মনের কষ্টে পড়ে যাচ্ছে। এই কষ্ট কারোর সাথে শেয়ার করা যায় না। জিয়ান আজ চলে গেল কানাডা। রাত 11টায় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। যেই প্লেনে আকাশে উঠতে দেখলাম, মনে হলো এই প্লেনেই আমার জিয়ান আছে। জিয়ান কানাডা পৌঁছে ফোন দিল, শুধু বলল, আমি ঠিক মতো পৌঁছে গেছি, আমার জন্য চিন্তা করো না। তুমি ভালো থেকো মাই লাভ, পরে আবার কথা হবে। বলে ফোন কেটে দিল। 1 সপ্তাহ পর দাদুর শরীর একটু ভালো। দাদুকে বাসায় নিয়ে আসা হলো। 7 দিন হয়ে গেছে জিয়ান চলে গেছে।
এর মধ্যে আর কোনো ফোন আসেনি ওর। চরম মনোকষ্টে ছটফট করে দিনগুলো কাটছে আমার। ও ফোন দিচ্ছে না কেন? আর তো মন মানে না। কি হলো ওর? ও সুস্থ আছে তো? ওর কিছু হয়নি তো আবার? নানান চিন্তায় অস্থির আমি। 10 দিনের মাথায় ওর ফোন এলো, বলল, প্রথমে সরি বলিনি দেরিতে ফোন দেওয়ার জন্য। নতুন জায়গা, নতুন মানুষজন, নতুন কালচার, নতুন পরিবেশ, এসব মানিয়ে নিতে একটু সময় লাগছে। তারপর বলো, কেমন আছো তুমি? আপনি যেমন রেখে গেছেন তেমনই আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে শুধু বরফ আর বরফ। ঠান্ডার সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। মনে হচ্ছে না এলেই ভালো হতো। তবে খুব সুন্দর জায়গা, যদিও কোথাও বের হইনি। আশপাশ থেকেই বলছি। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? হুম, আপনিও ঠিক মতো খাওয়া দাওয়া করছেন তো? আমিও ঠিক মতোই খাচ্ছি। এত ঠান্ডায় কিছু খেতে ইচ্ছা করে না, তবে দেশের খাওয়া মিস করছি। আপনি দেরিতে ফোন দেওয়াতে আমি খুব রাগ করেছি। আপনি জানেন আমার কত টেনশন হচ্ছিল, কত আবোল তাবোল বাজে চিন্তা মাথায় আসছিল। সরি এগেন জান, রেগুলার ফোন দিতে পারবো না, কারণ পড়াশোনার পাশাপাশি নিজের সব কাজ আমাকে করতে হয়। সময় মিলিয়ে উঠতে পারি না। তবে আমি সুযোগ বুঝে তোমায় ফোন দিব। তুমি কোনো চিন্তা করো না। ভালো থেকো। আমার থেকেও আমার ভালোবাসা। জিয়ানের সাথে কথা হয়েছে, এখন মনটা একটু ভালো লাগছে। যদিও ফোন করেছে 10 দিন পর, তবু ওর ভয়েস, ওর মুখের কথা শুনে ভালো লাগছে। মনটা খুব হালকা লাগছে। ভালোবাসা কি জিনিস, তাই না? যাকে কখনো চিনতাম না, জানতাম না, তার জন্যই মন সারাক্ষণ পড়ে খাক হয়। আমরা যাকে ভালোবাসি শুধু তার কথাই সারাক্ষণ ভাবি। তাকে ঘিরেই আমাদের একটা দুনিয়া তৈরি হয়। সেই দুনিয়ার বাইরে যেতে ইচ্ছে করে না। শুধু তাকে নিয়েই সুখ স্বপ্নে বিভোর থাকতে ভালো লাগে। তার একটুখানি অবহেলা হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। চোখের নোনা পানিতে বন্যা বয়ে যায়। আবার কখনো ভালোবাসার মানুষের অবহেলার অনেক প্রাণ ঝরে যায়। অকালে তারা প্রাণ হারায়। অবুঝ সে ভালোবাসাগুলো আবার ভালোবাসার মানুষের একটু অ্যাটেনশন পেয়ে মনে খুশির দোলা দিয়ে যায়। দেহে নতুন প্রাণের সঞ্চার হয়। তখন চারিদিকে যা দেখি সব ভালো লাগে। মনের ভিতরেই বসন্ত উৎসব শুরু হয়। মনের ভিতর নানান রঙের রঙিন ফুল ফোটে। সুরভিত হয় আত্মা। কেমন না এই ভালোবাসা নামক জিনিসটা। যেমন আমি সারাক্ষণ জিয়ানের চিন্তায় অস্থির হয়ে থাকি, ওর ভালোবাসায় বিভোর থাকি, সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে থাকি। কখন না জানি ওর ফোন আসে এই ভাবনায়। অথচ জিয়ানের সাথে সম্পর্ক হওয়ার আগে কোথায় মোবাইল ফোন থাকতো আর কোথায় আমি। কোনো কল আসলে বুয়া খালা ডেকে বলতো, আপনার ফোন বাজতাছে, তখন গিয়ে কল রিসিভ করতাম। কখনো কখনো ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যেত, খবরও থাকতো না। আর এখন 1 মিনিটের জন্য ফোনটা হাতছাড়া করি না। পারলে গলার চেনের লকেট বানিয়ে ঝুলিয়ে রাখতাম ফোনটাকে। কেমন হয়ে গেছি আমি। সারাক্ষণ ঘরেই থাকি, এ ঘর ও ঘরেও যায় না, ভালো লাগে না কোথাও। কোথাও আগের সেই আমি, সেই হাস্যোজ্জ্বল আমিটাকে আর খুঁজে পাই না। কোথাও বেরোতে যায় না, বান্ধবীদের সাথে আড্ডা দেই না, শপিংয়ে যাই না, এমনকি ঘরে বসে মুভিও দেখি না। এই আমি সেই আমি নেই। আমার আমূল পরিবর্তন হয়েছে। আমার দাদুর শরীর ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। কদিন ভালো থাকে, তো আবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। তখন হসপিটালে অ্যাডমিট করতে হচ্ছে। এখন তার শেষ ইচ্ছে আমার বিয়ে দেখবেন। আব্বু আম্মু দুজনকেই দাদু অনেক করে বোঝালো। লিয়া এখনো অনেক ছোট, ওর এখনো বিয়ের বয়স হয়নি, ওকে আরো পড়াশোনা করাবো। কিন্তু দাদু শুনতে নারাজ। অনেক আগেই নাকি ওনার কোন আত্মীয়কে কথা দিয়েছিল তার নাতির সাথে আমার বিয়ে দিবেন। ছেলের স্বভাব চরিত্র ভালো, উচ্চ শিক্ষিত ছেলে, দেখতে ভালো, বংশ ভালো, ওয়েল এস্টাবলিশড। ওরা বিয়ের পর বউকে পড়াবে, এতে ওদের কোনো আপত্তি নেই। তোমরা যদি এখন আমার কথার অবাধ্য হও, তবে আমার ওয়াদা বরখেলাপ হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। কিন্তু লিয়া যে মাত্র 16 বছরের বাচ্চা মেয়ে।
দাদু যার ফ্যামিলির কথা বলছে আব্বু তাদের চিনে, তারা সব দিক থেকেই মানানসই। দ্বিধায় পড়ে গেল আব্বু। আব্বু আর কিছু বলল না, কি বলবে ভেবে পাচ্ছে না। একদিকে মেয়ের বয়স কম, অন্যদিকে বাবার করা ওয়াদা। আম্মু দাদুকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিছুই হলো না। ফলাফল দাঁড়ালো দাদু খাওয়া দাওয়া, মেডিসিন নেওয়া একদম ছেড়ে দিলেন। দাদুর অসুস্থতা আরো বেড়ে গেল। এই অবস্থায় আম্মু আব্বুর আর কিছুই করার থাকলো না। পাত্রীপক্ষ নাকি আমাকে আগেই দেখেছে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে, তাই নতুন করে দেখার কোনো ফর্মালিটি তারা করতে চায় না, একেবারেই এঙ্গেজমেন্ট করবে বলে ডেট ফিক্স করে। আমি এসবের কিছুই জানি না। আম্মু খালি কাঁদে, আমি দেখি আম্মুর চোখে পানি। সারাদিন মন খারাপ করে থাকে, জিজ্ঞেস করলে কিছু বলে না। আমি ভাবলাম আব্বুর সাথে হয়তো কথা কাটাকাটি হয়েছে, তাই আমিও জোর করে কিছু জিজ্ঞেস করিনি। একদিন আম্মু বলল, বিকালে কিছু মেহমান আসবে, তারা এখানে রাতে ডিনার করবে। আমি যেন আমার ঘর সুন্দর করে গুছিয়ে রাখি, আর আমিও যেন ওয়েল ড্রেস আপে থাকি। আমি কিছুই বুঝলাম না। আমি তো সবসময় মোটামুটি ভালো কাপড় চোপড়ে পরি, আমাকে স্পেশাল ড্রেস আপ করতে হবে কেন? আর ঘর গোছানোর কি হলো? মেহমান আসবে, বসার ঘরে বসবে, ডাইনিং টেবিলে বসবে, খাবে, এই তো। কিন্তু আম্মু এগুলো কেন বলল? কিছুই বুঝলাম না। আম্মুকে কে জিজ্ঞেস করলে আম্মু বলল, তোকে যা বলছি তাই কর, যা, সময় বেশি নেই, গেস্ট চলে আসবে কিছুক্ষণ পর। আমি আমার ঘর মোটামুটি সুন্দর করে গোছালাম, বেডশিট চেঞ্জ করলাম, পর্দা চেঞ্জ করলাম, বাগান থেকে ফুল এনে ফুলদানি সাজালাম। তারপর আমি গোসল করে কাপড় পরে রেডি হলাম। দেখলাম আমার ভাই বোনও রেডি। আমি এখনো কিছুই বুঝতে পারছি না কি এমন মেহমান, আর কারা তারা যাদের জন্য এই সাজ রব, স্পেশাল রান্নার আয়োজন, শোকেস থেকে সবচেয়ে দামি ডিনার সেট নামানো হয়েছে, টেবিলের ম্যাট থেকে শুরু করে কাটা চামচ পর্যন্ত স্পেশাল। সন্ধ্যার একটু আগে গেস্ট চলে এসেছে, অনেক মানুষ, মহিলা মানুষ, বাচ্চা। আব্বু তাদের সাথে বসতে দিয়ে গল্প করছে। তাদের সাথে আমার চাচা, ফুপু, খালা, মামা সবাইকে বলা হয়েছে। আম্মু বলল, তোকে না ডাকা পর্যন্ত ঘর থেকে বের হবি না। আমার আরেকবার অবাক হবার পালা। মেহমানের সাথে দেখা না করলে তারা ভাববে না যে আমরা অভদ্র, আনকালচার? না, ভাববে না, তুই ঘরেই থাক, সময় মতো আমি ডাকবো। আমাকে কিছুই বলছো না কেন? কি হয়েছে? সব খুলে বলো আমাকে। একটু পর সব বলবো, এখন ঘরে বসে থাক। মেহমানদের নাস্তার শেষ পর্ব। আম্মু আমার খালাকে বলল মেকআপে আবার রিটাচ দিতে। গলায়, হাতে, কানে সিম্পল অর্নামেন্টস পরিয়ে দিল ফুপু। চল বসার ঘরে নিয়ে যাই তোকে, মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিই। সবাইকে সালাম দিয়ে তারপর যা। আমাকে মেহমানদের সামনে নিয়ে যাওয়া হলো। আমি সবার উদ্দেশ্যে সালাম দিলাম, কেউ ইশারায়, আবার কেউ জোরে সালামের জবাব দিল। আমাকে একটা সোফায় বসালো। দেখলাম অনেক লোক, কম করে হলেও 18-20 জন হবে। একটু অবাক হলাম, একসাথে এত লোক কারোর বাসায় যায়? কিছুক্ষণের মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। আমার মাথা ভো ভো করে ঘুরছে, জ্ঞান শূন্য হয়ে পড়ছি। কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি বসতেও পারছিলাম না, আমি উঠতেও পারছিলাম না। অতিরিক্ত টেনশনে আমার কেমন যেন গা গুলাচ্ছে, বমি বমি লাগছে, চোখে অন্ধকার দেখছি। ছেলের মা আমার পাশে বসে আমার হাত ধরে রেখেছে, আমার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব। উনি বসে সবার সাথে গল্প করে যাচ্ছে। আমি রীতিমতো কাঁপছি। ছেলের মা হেসে দিয়ে বলল, তুমি কাঁপছো কেন? ভয় লাগছে তোমার? ভয়ের কিছু নেই, এই দিন সব মেয়ের জীবনেই আসে। এই কথা বলে আম্মুকে আমার পাশে বসালো। বলল, আপা আপনি পাশে বসেন, তাহলে ওর ভয় কিছুটা কমবে। এক পাশে আম্মু, আর এক পাশে পাত্রের মা, আর মাঝে আমি। আমার সেখান থেকে উঠে যাওয়ার কোনো উপায় নেই। আমি মাথা নিচু করে বসে কেঁদে ফেললাম। নিঃশব্দে কেঁদে চলেছি। চোখের পানিগুলি গাল বেয়ে টপ টপ করে পড়ছে হাতের উপর। কিছুই ভাবতে পারছি না। আমি জিয়ানের কাছে প্রমিস করেছি আমি জিয়ানের আর কারোর না,
আমি শুধু জিয়ানকে ভালোবাসি, আর কাউকে না। জিয়ান আমার জীবন, জিয়ান আমার সব। এইসব ভাবছি আর কেঁদে চলেছি। পাত্রের মা হেসে দিয়ে বলল, কেঁদো না মা, আমরা আজকে তোমাকে নিয়ে যাব না, শুধু আমার ছেলের জন্য তোমাকে পুত্রবধূ হিসেবে এঙ্গেজ করে যাব। এই কথা শোনার পর সবাই একসাথে হেসে উঠল। কোনটা পাত্র, কোনটা ভাই বোন, কোনটা মা বাবা, আমি কিচ্ছু দেখিনি। শুধু নিচের দিকে তাকিয়েছিলাম আর নিশ্চুপে চোখের জলে ভেসে আমার ভাগ্যের বদলে বদলে যাওয়া দেখছিলাম। এবার আমাকে আংটি পরানোর পালা। আম্মু আমার পাশ থেকে উঠে অন্য আরেকটি চেয়ারে বসল। আম্মুর জায়গায় পাত্রকে বসানো হলো। পাত্রের নাম উদয়। উদয়ের মা ওর হাতে আংটি দিয়ে বলল, উদয় নে আংটি, পরিয়ে দে আমার বৌমাকে। উদয় আমার হাতে আংটি পরিয়ে দিল। মুহূর্তেই আমি হয়ে গেলাম অন্য কারণ। আমার এত কষ্ট হচ্ছিল যে মন চাচ্ছে কোথাও পালিয়ে যায়, নইলে মরে যায়। আমার জন্য আর কোনো পথ খোলা নেই। জিয়ান, আপনি কোথায়? উদয় নামের লোকটা আমার হাতে আংটি পরিয়ে দিল। আমি মুহূর্তেই অপরিচিত একজন লোকের ভাগদাত্তা হয়ে গেলাম, যাকে কোনোদিন দেখিনি, যাকে চিনি না, জানি না কিভাবে এলো আমার জীবনে। সে কোন দিক দিয়ে ঢুকে পড়ল, আমার গোছানো জীবন এলোমেলো করে দিল। আমি কি করব এখন? আমার কি করা উচিত? কিছুই ভেবে পাচ্ছি না। কেঁদেই চলেছি। মনে হচ্ছে ওখান থেকে ছুটে বেরিয়ে যায়। আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মাথায় কোনো কাজ করছে না, সারা শরীর অবশ হয়ে আসছে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। চোখের পলকে আমার সব শেষ। উদয়ের মা বলল, তুমি এখন ভিতরে যাও মা, আমরা বড়রা কথা বলি। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠে চলে আসছিলাম, আম্মু ডেকে বলল, সবাইকে সালাম দিয়ে তারপর যা। আমি সালাম দিয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে আসলাম। আমি কেঁদেই চলেছি আর ভাবছি, আমি জিয়ানের কাছে ওয়াদা করেছি সারা জীবন আমি ওর হয়ে থাকব। সেই ওয়াদা তো আমি রাখতে পারলাম না। আমি ওয়াদার খেলাপ করলাম, কিন্তু আমার তো কিছু করার নেই। শুধু কান্নাই আমার সারা জীবনের সঙ্গী। কাঁদছি, আবার বারবার একই কথা মনে হচ্ছে। আমি কি করব এখন? আর কি করা উচিত? আমি কেমন করে জিয়ানকে ভুলে থাকব? জিয়ান আমার প্রথম ভালোবাসা, একমাত্র ভালোবাসা। আমার কিছু ভালো লাগছিল না, মরে যেতে ইচ্ছা করছে। এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। জিয়ানের কাছে যাওয়ার কোনো উপায় নেই। আমি ওদের বাসাও চিনি না, আর চিনলেও কি হতো? তারা কি আমায় মেনে নিবে? জিয়ানকে জানালেও কিছুই হবে না, কারণ ও মাত্র কিছুদিন হলো কানাডা গেছে, 4 মাসও হয়নি। ও আসতেও পারবে না, আর আমার এই সমস্যার কোনো সমাধানও দিতে পারবে না, কারণ ও নিজেই তো স্টুডেন্ট। মাঝখান থেকে ওর মন ভেঙে যাবে আমার এঙ্গেজমেন্টের কথা শুনলে। পড়াশোনা বিরাট ব্যাঘাত ঘটবে। আসতেও পারবে না, থাকতেও পারবে না, পড়াশোনাও হবে না। ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি কিছুতেই ওর ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমার বিয়ের কথা জানতে পারলে ও পাগল হয়ে যাবে। ও নিজেও যে আমাকে অনেক ভালোবাসে। সবাই বিভিন্ন ধরনের গল্প গুজব করছে, আর আমি আমার ঘরে বসে ভাবছি আমার অন্ধকার ভবিষ্যতের কথা, ভাগ্যের লিখনের কথা। এই ছিল আমার ভাগ্যে? এত বড় একটা আঘাত আমার প্রাপ্য ছিল? যদি আমার ভাগ্যে জিয়ান না থাকে, তবে কেন এলো আমার জীবনে? আমি কেমন করে ভুলবো ওকে? ওদিকে উদয়ের বাবা লিয়ার আব্বুকে বলল, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমরা আজকেই আকদ করতে চাই। আকদ হয়ে গেলে ওরা একে অপরের কাছাকাছি থাকবে, ঘুরতে বেড়াতে পারবে। এতে ওরা একে অপরকে বুঝবে, জানবে। আপনাদের মেয়ের তো বয়স কম, সংসার জীবনে ঢোকার আগে ওরা একে অপরের কাছাকাছি আসুক, দুজনের বন্ধুত্ব হোক। কি বলেন? লিয়ার মা বাবা একে অপরের মুখ চাওয়াচাই করে। তারপর লিয়ার দাদুর দিকে তাকায়। দাদু বলে, আমাদের কোনো আপত্তি নেই, আংটি পরানো হয়ে গেছে, অর্ধেক বিয়ের কাজ তো হয়েই গেছে। এখন তোমরা যখন চাচ্ছ কাবিন করতে, তাহলে হোক কাবিন।
সবাই বলল আলহামদুলিল্লাহ। লিয়ার আব্বুকে উদয়ের আব্বু বলল, ভাই সাহেব, কারোরই যখন কোনো আপত্তি নাই তবে কাজী ডাকার ব্যবস্থা করেন, বিয়ে পড়ানোর কাজটা হয়ে যাক। ওরা একেবারেই রেডি হয়ে এসেছে। গাড়ির ভিতর থেকে নিয়ে এলো মাঝারি সাইজের একটা লাগেজ, যার ভিতর বিয়ের সব জিনিসপত্র দিয়ে ভরা। লিয়ার মাকে আকদের জিনিসপত্রের লাগেজ বুঝিয়ে দিয়ে বলল, আমি আপনার সাথে আসি, ওকে রেডি করতে সাহায্য করি। ওকে রেডি করতে উদয়ের মা বলল, নিশ্চয়ই আসুন, ভিতরে আসুন। উদয়ের মায়ের সাথে এলো উদয়ের বোন রিমি। ভিতরে গিয়ে দেখে লিয়া অঝোরধারায় কাঁদছে। উদয়ের মা ওকে সান্ত্বনা দিল, তারপর টিস্যু দিয়ে চোখ মুখ মুছে দিল। লিয়ার খালা, ফুপু আর উদয়ের মা মিলে ওকে বউ সাজালো। শাড়ি, গহনা, কসমেটিক কোনোটাই কম আনেননি পাত্রপক্ষ। লিয়াকে খুব সুন্দর লাগছে। রিমি একের পর এক ছবি তুলে যাচ্ছে। লিয়ার মা ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। উদয়ের মা বলল, সে কখন থেকে মেয়ে কেঁদেই চলেছে, তাকে থামানোই যাচ্ছে না। এখন আবার আপনি কান্না শুরু করলেন, তাহলে মেয়েকে থামাবে কে শুনি? লিয়া কিছু বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। ওর মুখে কোনো ভাষা নেই, যেন একটা প্রাণহীন পুতুল, যার নিজস্ব কোনো সত্তা নেই, কোনো অনুভূতি নেই। সাজানো শেষে ওকে বসিয়ে রেখে উদয়ের মা রিমি বসার ঘরে চলে গেল। ইতিমধ্যে কাজী সাহেব চলে এসেছে। বিয়ে পড়ানো শুরু করে। 20 লক্ষ টাকার কাবিন ধার্য করা হলো বিনা ওয়ালিশে। লিয়া কেঁদে চলেছে, কিছুতেই কবুল বলছে না। ওর বাবা সামনে বসে ওকে কবুল বলালো, আর উদয় বিনা সংকোচে কবুল বলে ফেলল। হয়ে গেল বিয়ে পড়ানো। লিয়ার জন্মের মতো উদয়ের হয়ে গেল। হেরে গেল লিয়া আর জিয়ানের পবিত্র ভালোবাসা। আজ হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেল, না চাইতেই বিয়ে হয়ে গেল। এই বিয়েতে কেউ আমার মতামতের কোনো প্রয়োজন মনে করলো না। আমার আব্বু আম্মু আমাকে একবার এই ব্যাপারে জিজ্ঞেসও করলো না। যাদের আমি নয়নের মণি ছিলাম, আমার একটু কষ্টে যারা অস্থির হয়ে যেত, আজ তারা আমায় এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। এই কষ্ট দেওয়ার জন্যই কি এত আদরে লালন পালন করে বড় করেছে আমায়? আব্বু আম্মুর কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। ভেবেছিলাম জিয়ান পড়াশোনা শেষ করে এলে আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের কাছ থেকে আমার ভালোবাসার মানুষকে চেয়ে নিব, কিন্তু সেই সবের কিছুই হলো না। হুট করে জীবনে নেমে এলো বিয়ে নামক এক বিরাট বিপর্যয়, যেই বিপর্যয় সামাল দেওয়া আমার সাধ্যের বাইরে। আমার এত কাছের মানুষ, আমার দাদু, যেই দাদুর কোলে পিঠে আমি বড় হয়েছি, সেই দাদুর হাত ধরে হাঁটতে শিখেছি। দাদু মুখে তুলে খাইয়ে দিয়েছে। শত অন্যায়, অত্যাচার আর দুষ্টুমি হাসিয়ে মুখে সহ্য করেছে। সেই দাদু আমাকে কিচ্ছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। দূরে ঠেলে দিল, পর করে দিল, আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিল। শুধু দাদু কেন, সবাই পর করে দিল আমাকে, সবাই। যেই আমাকে তারা এত আদরে মানুষ করেছে, আমি যাদের চোখের মণি ছিলাম, কেমন করে করলো তারা আমার সাথে এই অন্যায়? শুনেছি ছেলে মেয়ে উভয়ের মতামত লাগে বিয়ের জন্য, তাহলে আমার বেলায় এর ব্যতিক্রম কেন? আমি কিছুই জানলাম না কেন? হুট করে একদল লোক এসে প্রথমে আংটি পরালো, পর মুহূর্তে উঠ ছেমড়ে তোর বিয়া টাইপের বিয়া হয়ে গেল। বাসার সবাই অনেক হাসি ঠাট্টার গল্প গুজবে ব্যস্ত। তারপর উদয়ের বাড়ির লোকজন ডিনার সার্ভ করা হলো। খাওয়া দাওয়া হয়ে গেল। দাদু বলল উদয় আর লিয়াকে একটু আলাদা ছেড়ে দিতে, ওরা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলুক। ওরা এখন আইনত ধর্মত্ব স্বামী স্ত্রী, কিছুক্ষণ ওরা নিজেদের মতো করে সময় কাটাতেই পারে। দাদু ভাই লিয়ার ঘরে দিয়ে এসো। উদয়কে আমার ঘরে দিয়ে গেল আমার ছোট বোন রিয়া। উদয় আমার ঘরে এসে দরজার নক করল। আমি কিছুই বলতে পারলাম না, এক নাগারে শুধু কেঁদেই চলেছি। উদয় আমার সামনে বসে আলতো করে আমার হাতে হাত রাখলো, বলল,